ভবিষ্যতে এই পার্বত্য চট্টগ্রামকে আর টুল হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না, বার্গেনিং টুল হিসেবে জটিলতারা তৈরি করা হয়েছে। সুতরাং এখন অন্তত আমাদের এই সমস্ত বিষয়গুলোতে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন। অবশ্যই পাহাড়ে যারা আছে, সমতলে যারা আছে, সে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর হোক কিংবা আপনার এই অঞ্চলের সাধারণ বাঙালি হোক, সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকেরই এই দেশে তার মর্যাদা সহকারে বেঁচে থাকার নাগরিক অধিকার, আইনের সুযোগ লাভ করার অধিকার আছে। সেখানে যদি কারো ব্যত্যয় ঘটে, সে যদি পাহাড়ের কোনো মানুষ হয়, তার পক্ষে আমি দাঁড়াবো। কিন্তু এই পাহাড়ি বাঙালি এই বিভেদ এবং এই সংকটকে জিয়ে রেখে, যেটা আমাদের এই থয়েনচিং চাক বলল, যে নেতা তার মেয়ে বা নাতি পড়াইছে অস্ট্রেলিয়াতে, এবং আরো অনেকে আপনারা জানেন, এই সমস্ত নেতাদের কিন্তু পরিবার কিংবা তাদের কিছু টার্গেটেড পিপল বিভিন্ন দেশে পড়াশোনা করে আসে একটা লবিং তৈরি করার জন্য, ওখানে যাতে একটা নেটওয়ার্কিং হয়, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফোরামে তারা আলাপ আলোচনা তুলে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার, এবং এই সরকার যদি এই সরকারের সহযোগিতা যদি বিরোধী দল সহ আমরা করে এই সমস্ত বিষয়টা ঐক্যমতে পৌঁছাতে পারি, দেশের জন্য ভালো। তাহলে ভবিষ্যতে এই পার্বত্য চট্টগ্রামকে আর টুল হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না, বার্গেনিং টুল হিসেবে। এবং অবশ্যই আমি স্বরাষ্ট্র মন্ত্রী সহ সরকারের আমি ভিতরের একজন ক্যাবিনেটের একজন সদস্য, কাজে আমার যেখানে কথা বলার সুযোগ আমি সেখানে বলবো। এবং আমি মনে করি এখানে অবশ্যই ড্রাস্টিক অ্যাকশন প্রয়োজন এই সমস্ত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করতে। নিরীহ কোনো মানুষকে আঘাত করা যাবে না, নিরীহ কোনো মানুষের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, কিন্তু এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে যদি নির্মূল না করা যায়, আমি আবারও বলছি যে সশস্ত্র গোষ্ঠী, অস্ত্রধারী গোষ্ঠীগুলো তারা এখন মেশিন গান পাচ্ছে, এটা তো কেউ দিচ্ছে পরিষ্কার ভাবে। সো এটার বিরুদ্ধে যদি আমরা পদক্ষেপ না নিতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের সংকট তৈরি হবে। সর্বশেষ আমি একটা কথা বলবো, কারণ না হলে আমাকে অনেকে সোশ্যাল মিডিয়াতে বলবে যে, যেমন ইন্টারিম গভর্নমেন্টের পরে যখন আমরা বলছিলাম যে অনেক মানুষ বুঝে কিংবা না বুঝে সামরিক বাহিনী এবং সিভিল লোকজনকে মুখোমুখি করে সরকারকে মুখোমুখি করার একটা প্রয়াস চালিয়েছিল, যদি একটা ক্রাইসিস তৈরি হোক যাতে এখানে অন্যরা ফায়দা নিতে পারে। আমাদের কিছুদিন আগে আমাদের একজন ছাত্র নেতা আমাদের সমবয়সী সেনাবাহিনীকে কটাক্ষ করে বললেন যে তাদের মাথায় গিলু নাই, তারা অস্ত্র চালাইতে পারে না। এটা একটা সিভিলিয়ান লোক যদি এই কথা বলে, এর যে আবল তাবল কথা আছে, যে ফাউল কথা আছে, তখন আমরা বারবার বলছিলাম, যেমন অনেক ক্ষেত্রে যে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য, তখন আমরা বলেছিলাম যে বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তন, সেটা ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই জুলাই গণঅভ্যুত্থান, তিনটা ঐতিহাসিক পরিবর্তনই সেনাবাহিনী যখন প্রো পিপল পজিশন নিয়েছে, জনগণের প্রতি সমর্থন দিয়েছে, তখনই এখানে জয়লাভ আমরা করতে পেরেছি। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এ এরশাদের বিদায় কিংবা ২৪-এ হাসিনার বিদায়। আজকে যদি একজন আমরা আপনার এই সমন্বয়ক বনে যাই, এই এক দফার ঘোষক বনে যাই, সেনাবাহিনী যদি আপনার এই সিদ্ধান্তে উপনীত না হতো যে তারা জনগণের বিরুদ্ধে গুলি চালাবে না, তাহলে আরো লাশ পড়তো, রক্ত ঝরতো এবং বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। তাহলে অল ক্রেডিট গোস টু এখানে সেনাবাহিনী, যে তারা জনগণের পজিশন বুঝে তারা জনগণের সাথে দাঁড়িয়েছে। কিন্তু বিপরীত দিকে আমি আবার একটা কথা বলতে চাই, যে ওই যে বলছি, তাহলে এটা বলবে যে আমি নিজে কিন্তু আবার জিয়াউর রহমানও কিন্তু কতিপয় আবার